হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেদিন চৈত্র মাস উপন্যাসের নবম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। শফিক হাত মুখ ধুয়ে বারান্দায় বসে সিগারেট টানছে। শোবার ঘরের দরজা খোলা থাকায় মীরা খাটে বসে তাকে দেখতে পাচ্ছে। সে এখন কি করবে বুঝতে পারছে না। শফিকের রাগ ভাঙানোর চেষ্টা আরেকবার করে দেখবে। মানুষটা কি কারণে রাগ করে আছে সেটা জানতে পারলে চেষ্টাটা সহজ হতো। সে চায়ের সঙ্গে সিগারেট খেতে পছন্দ করে। এক কাপ চা নিয়ে তার কাছে যাওয়া যায়। এতে তার রাগ না কমলেও নিশ্চয়ই বাড়বে না। চুলায় কেটলি বসানো, পানি ফুটছে। চা বানানো কোনো ব্যাপার না, কথা হচ্ছে সে এখন যাবে না, একটু পরে যাবে। একটু পরে যাওয়াই বোধহয় ভালো। সময় যত বাড়বে রাগ তত কমবে। আবার উল্টোটাও হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে রাগ বাড়তেও পারে। মীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলো। চা নাও, চা নাও। শফিক হাত বাড়িয়ে চা নিল। মীরা বলল, গোসল করবে? বাথরুমে পানি আছে। শফিক বলল, আর একটু পরে। চায়ে চিনি কম হয়েছে না চিনি ঠিক আছে? আমি কি তোমার পাশে বসবো? বসতে চাইলে বসো, অনুমতি নেবার কি আছে? তুমি যে চাকরিটা পেয়েছো, বাবা মাকে খবরটা তো এখনও দাওনি। ওনারা খুব খুশি হবেন। খুশি হবার কিছু নাই, খুশি যত কম হওয়া যায় ততই ভালো। তোমাকে দেখে মনে হচ্ছে রেগে আছো। পাশে বসার ভরসা পাচ্ছি না। শফিক জবাব দিল না। মীরা পাশের চেয়ারে বসলো। কথা বলার কিছু খুঁজে পাচ্ছে না। চুপচাপ বসে থাকাটাও ঠিক হচ্ছে না। মীরা বলল, আজ কীরকম গরম পড়েছে দেখো। কাল ছিল ঠান্ডা, চাদর গায়ে ঘুমাতে হয়েছে, আজ আবার গরম। তোমার অফিসে নিশ্চয়ই এসি আছে, তাই না? শফিক জবাব দিল না। মীরা বলল, ওরা যে বলেছে তোমাকে একটা মোবাইল টেলিফোন দেবে, কবে দেবে? দিয়েছে। মীরা আনন্দিত গলায় বলল, এই খবরটা দাওনি কেন? আচ্ছা, এই মোবাইলে কি টিএনটি লাইনও ধরা যায়? ধরা গেলে এক্ষুনি নিশোর সঙ্গে কথা বলতে পারি। শফিক বলল, কথা বলতে চাইলে বলো। মোবাইল রেখেছো কোথায়? শার্টের পকেটে আছে। এত বড় একটা খবর তুমি গোপন রেখেছো, আশ্চর্য। মীরা ছুটে বের হয়ে গেল। নিশোর সঙ্গে কথা বলে এখন সে নিশোকে চমকে দেবে। কিছুক্ষণ আগে শফিক তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, এটা এখন আর মীরার মনে নেই। হ্যালো, কে? আমার নিশো মা? হুঁ। বলো তো আমি কে? মা। হয়েছে, কি করছো মা? টিভি দেখছি। কার্টুন? হুঁ। বলো তো কার টেলিফোনে টেলিফোন করেছি? জানি না, তোমার বাবার টেলিফোন। তোমার বাবাকে অফিস থেকে দিয়েছে। তুমি কি বাবার সঙ্গে কথা বলবে? না, আমি কার্টুন দেখব। বাবার সঙ্গে কথা বলো, বাবা খুব খুশি হবে। আচ্ছা, তুমি ধরে থাকো, আমি টেলিফোনটা বাবার কাছে নিয়ে যাচ্ছি। টেলিফোনটা কানে দিয়ে রাখো, কান থেকে সরাবে না। মীরা বালিকাদের মতো আনন্দিত ভঙ্গিতে বারান্দায় এসে থমকে দাঁড়ালো। শফিক কাঁদছে। নিঃশব্দ কান্না না, শব্দ করে কাঁদছে। মীরা তার 6 বছরের বিবাহিত জীবনে এই দৃশ্য প্রথম দেখল। শফিকের বাবা নান্দিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জয়নাল সাহেবকে তার ছাত্ররা ডাকত ডিকশনারি স্যার। কোনো বিচিত্র কারণে তিনি ইংরেজি ডিকশনারি মুখস্থ করে ফেলেছিলেন। ক্লাসে ঢোকার সময় তার হাতে একটা ডিকশনারি থাকত। রোল কলের আগে ডিকশনারিটা কোনো একজনের দিকে বাড়িয়ে বলতেন, একটা কিছু ধরো, দেখি আমি পারি কিনা, কঠিন কোনো শব্দ খুঁজে বের করবি। এই খেলা কিছুক্ষণ চলার পরে তিনি হৃষ্টচিত্তে রোল কল করতেন। যথারীতি ক্লাস শুরু হতো। ডিকশনারি মুখস্থের পরীক্ষা তিনি শুধু যে ছাত্রদের দিতেন তা না, মাঝে মাঝে বিশিষ্টজনদের কাছেও দিতে হতো। স্কুল ইন্সপেকশনে একবার শিক্ষা অফিসার একরাম উদ্দিন সাহেব এসেছিলেন। তিনি হঠাৎ জয়নাল সাহেবের দিকে তাকিয়ে বললেন, শুনলাম আপনার নাকি ডিকশনারি সবই মুখস্থ। সত্যি সত্যি ডিকশনারি মুখস্থ করে ফেলেছেন নাকি? তিনি কিছু বললেন না, লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে থাকলেন। হেডমাস্টার সাহেব, বাবু হরগোপাল রায়, MA BT গোল্ড মেডেল, বললেন, কথা সত্যি, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। ডিকশনারি এনে দেই? একরামউদ্দিন সাহেব গম্ভীর মুখে বললেন, ডিকশনারি লাগবে না। দেখি ক্যান্টার শব্দের মানে বলুন। জয়নাল সাহেব নিচু গলায় বললেন, ক্যান্টার হলো ঘোড়ার চলা। খুব দ্রুতও না, আবার খুব হালকা চালেও না, মাঝামাঝি। হয়েছে, এখন বলুন স্কুইন কি? জয়নাল সাহেব অতি বিনীত ভঙ্গিতে বললেন, ক্যারা চোখ। হয়েছে, জেড দিয়ে একটা জিজ্ঞাসা করি, জিথার কি?
স্যার, এটা একটা বাদ্যযন্ত্র। একরামুদ্দিন সাহেব আর কিছু বললেন না, গম্ভীর হয়ে গেলেন। স্কুল ইন্সপেকশন শেষ করে ঢাকায় ফিরে গেলেন। কিছুদিন পর জয়নাল সাহেব তার কাছ থেকে একটা পার্সেল পেলেন। সেখানে একটা চিঠি এবং চিঠির সঙ্গে চামড়ায় বাঁধাই করা একটা ডিকশনারি। সেই চিঠি এবং ডিকশনারি জয়নাল সাহেবের সঙ্গে এখনও আছে। আগে প্রায়ই চিঠি বের করে পড়তেন। কাগজটা ন্যাতা ন্যাতা হয়ে গেছে বলে এখন আর পড়েন না। ডিকশনারির ভেতর ভাঁজ করে রেখে দিয়েছেন। অবশ্যই পড়ার প্রয়োজনও বোধ করেন না। চিঠির পুরোটাই তার মুখস্থ। চিঠিতে একরামুদ্দিন লিখেছেন, জনাব ডিকশনারি, আরজ গুজার, আশা করি আল্লাহ পাকের অসীম অনুগ্রহে মঙ্গল মতো আছেন। অনেক বিচিত্র কর্মকাণ্ডের জন্য মানুষ্য সমাজ খ্যাত। আপনার ডিকশনারি মুখস্থ তার মধ্যে পড়ে। আপনি জটিল কর্ম সমাধা করিয়াছেন, আপনাকে অভিনন্দন। আপনাকে দেখিয়া আপনার ছাত্ররাও মুখস্থবিদ্যায় আগ্রহী হইবে ইহা অনুমান করিতে পারি। এর ভালো দিক অবশ্যই আছে। আপনাকে উপহারস্বরূপ একটি ডিকশনারি পাঠাইলাম। ডিকশনারিটা পুরাতন হইলেও আপনার পছন্দ হইবে। আল্লাহ পাক আপনাকে ভালো রাখিবেন, ইহাই আপনার প্রতি আমার শুভকামনা। ইতি একরামুদ্দিন খান। চামড়ায় বাঁধানো এই ডিকশনারি জয়নাল সাহেবের অতি প্রিয় বস্তুর একটি। তিনি প্রতিদিন কিছু সময় ডিকশনারি নিয়ে বসে থাকেন, পাতা উল্টান, শব্দগুলো দ্রুত পড়েন, সবসময় চর্চায় রাখেন। মুখস্থবিদ্যা চর্চার জিনিস। কোরআনে যারা হাফেজ তাদেরকেও প্রতিদিন কিছু সময় কোরআন পাঠ করতে হয়। জয়নাল সাহেব বর্তমানে বাস করেন খিলগাঁওয়ের এক হোটেলের 2 তলা 23 নাম্বার ঘরে। এখানে থাকার জন্য তাকে কোনো টাকা পয়সা দিতে হয় না, কারণ বেঙ্গল হোটেলের মালিক মনসুর তার এক সময়ের ছাত্র। হোটেলে থাকা খাওয়ার বিনিময়ে তিনি মনসুরের 4 ছেলে মেয়েকে 2 বেলা ইংরেজি পড়ান। মনসুর তাকে যথেষ্টই ভক্তি শ্রদ্ধা করে। যতবারই দেখা হয় ততবারই বলে, টাকা পয়সা লাগলে বলেন, লজ্জা করবেন না। ছাত্র এবং পুত্রের মধ্যে বেশ কম কিছু নাই। এটা আপনারই কথা, আমার কথা না। এত জ্ঞানের কথা আমি জানি না। তিনি টাকা পয়সার ভয়াবহ টানাটানির মধ্যে থাকেন। তারপরও মনসুরের কাছে এখন পর্যন্ত কিছু চাননি। আজ মনে হয় চাইতে হবে। তার হাতে কোনো টাকা পয়সা নাই। সকাল থেকে ইচ্ছে করছে ছেলেকে দেখতে। ছেলে থাকে কলাবাগানের গলির ভেতর। খিলগা থেকে হেঁটে হেঁটে ছেলের কাছে যাওয়া সম্ভব না। গতরাতে তিনি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছেন। একটা খাটের উপর ছেলের বউ মীরা আর তাদের মেয়ে নিশো বসে আছে। তিনজনই ব্যাকুল হয়ে কাঁদছে। কান্নার শব্দ শুনে তিনি তাদের কাছে গেলেন। অবাক হয়ে বললেন, কি হয়েছে? মীরা বলল, বাবা ও ইংরেজিতে ফেল করেছে। এখন কি হবে বাবা? তিনি বললেন, সে তো ইংরেজিতেই পাশ করেছে, ইংরেজিতে MA ডিগ্রি পেয়েছে। MA ডিগ্রি তো সহজ ব্যাপার না। মীরা চোখ মুছতে মুছতে বলল, তাকে 10টা শব্দের অর্থ জিজ্ঞেস করেছে, একটাও পারে নাই। তিনি ছেলের পিঠে হাত রেখে বললেন, কি কি শব্দ জিজ্ঞেস করেছে আমাকে বলো দেখি, কান্নার সময় পাওয়া যাবে। শব্দগুলো বলো। শফিক ফোপাতে ফোপাতে বলল, কার্ভ। কার্ভ পারিস নাই? কার্ভ হলো একটা ভার্ব, নাউন না। এর মানে কমপ্লেইন কন্টিনিউয়ালি অ্যাবাউট আনইম্পর্টেন্ট ম্যাটার। সহজ বাংলা হলো ঘ্যান ঘ্যান করা। আর পারিস নাই কি বল দেখি। স্বপ্নের এই পর্যায়ে তার ঘুম ভেঙে গেল। বালিশের নিচ থেকে ঘড়ি এনে দেখেন রাত বাজে 2টা। বাকি রাতে তার আর ঘুম হয়নি। তিনি কিছুক্ষণ বসে কিছুক্ষণ হোটেলের বারান্দায় হাঁটাহাঁটি করে সময় পার করেছেন। ছেলের জন্য খুবই মন খারাপ লেগেছে। তার কোনো বিপদ হয়নি তো? আল্লাহ পাক বিপদ আপদের খবর মানুষের কাছে ইশারার মাধ্যমে পৌঁছান। একবার তিনি স্বপ্নে দেখেছিলেন লাল রঙের একটা সাপ কামড় দিয়ে তার ডান পায়ের বুড়ো আঙুল কামড়ে ধরেছে। তিনি অনেক ঝাঁকাঝাঁকি করেও সাপটা ছাড়াতে পারছেন না। এই স্বপ্ন দেখার কিছুদিন পরেই স্কুলের বারান্দায় পিছলে পড়ে তার ডান পা ভেঙে যায়। স্বপ্নের অর্থ তো অবশ্যই আছে, সবাই সব অর্থ ধরতে পারে না। শফিক তার বড় আদরের ছেলে। ছেলে আশেপাশে থাকলে তার এতই ভালো লাগে যে গলা তার ভার ভার লাগে, মনে হয় কেঁদে ফেলবেন। ছেলের দিকে এই জন্যই তিনি বেশিক্ষণ তাকিয়ে থাকেন না। তিনি নিশ্চিত বেশিক্ষণ তাকিয়ে থাকলে অবশ্যই তার চোখে পানি আসবে। ছেলে তখন অতি ব্যস্ত হয়ে বলবে, বাবা কি হয়েছে? ছেলেকে তখন মিথ্যে কথা বলতে হবে, কিছু হয় নাই, চোখে কি যেন পড়েছে।
ছাত্র এবং পুত্র এই দুই শ্রেণীর কাছে মিথ্যা বলা গুরুতর অন্যায়। তার এখন উচিত ছেলের সংসারে বাস করা, নিজের জন্য না, নাতনিটার জন্য। তিনি তাদের সঙ্গে থাকলে নিশোকে ভালো মতো ইংরেজিটা ধরিয়ে দিতে পারতেন। বিদেশি ভাষা অল্প বয়সেই ধরিয়ে দিতে হয়। মগজ নরম থাকতেই কাজটা করতে হয়। মগজ একবার শক্ত হয়ে গেলে বিরাট সমস্যা। ছেলের সংসারে বাস করা তার কাছে কোনো ব্যাপার না, ব্যাগ সুটকেস নিয়ে চলে গেলেই হয়। ছেলে খুবই খুশি হবে। সে অনেকবারই তাকে বলেছে, ব্যাগ সুটকেস নিয়ে টানাটানি পর্যন্ত করেছে। নানা কারণেই ছেলের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। তাদের একটা মাত্র শোবার ঘর, একটাই বাথরুম। সেই বাথরুম শোবার ঘরের সঙ্গে। রাতে থেকে কয়েকবার বাথরুমে যেতে হয়। বাথরুম পেলে তিনি কি করবেন? ছেলে এবং ছেলের বউকে ঘুম থেকে ডেকে তুলে তারপরে বাথরুমে যাবেন? এক রাতে তাদের কয়বার ঘুম থেকে ডেকে তুলবেন? বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ রাত্রি।